নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীদের ব্যস্ততায় ফুটে উঠেছে রঙের খেলা। চলছে বাংলা নতুন বছরকে রঙিন করার প্রচেষ্টা। স্বৈরাচারী শাসনের প্রতীক সহ প্রায় সব কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে ৮০%। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। চারুকলা অনুষদের নতুন ও সাবেক শিক্ষার্থীদের তুলির আঁচড়ে এই চিত্রকথা বৈশাখকে আমন্ত্রণ জানানোর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ জুড়ে নতুন সৃষ্টি উৎসবের আমেজ। রঙের তালে তাল মিলিয়ে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী তৈরিতে ব্যস্ত শিল্পীরা। অন্যান্য বছর থেকে এবারের মঙ্গল শোভাযাত্রায় এসেছে ভিন্ন আঙ্গিক, যেখানে তুলে ধরা হবে বর্ষবর্ণের নতুন নতুন অনুষঙ্গ। বিভিন্ন কালার ব্যবহার করা হচ্ছে, লাল হলুদ। এগুলো হচ্ছে লাল হলুদ হচ্ছে আমাদের আনন্দের প্রতীক, উৎসবের প্রতীক। সবুজ হচ্ছে প্রকৃতির প্রতীক। চারুশিল্পীরা জানান, শোভাযাত্রায় প্রতীকী হিসেবে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর পানির বোতলও। লোকশিল্পের একটা বাঘের অবয়ব থাকছে, আর মুগ্ধর স্মৃতির স্মরণে একটা বোতল, পানির বোতল থাকছে। তবে এবার বড় পরিসরে মঙ্গল শোভাযাত্রায় যোগ হয়েছে বাড়তি আনন্দ, বললেন চারুকলা অনুষদের ডিন। বর্তমানের চিন্তা মানেই তো আসলে সাম্প্রতিক সময়ে যে ঘটে যাওয়া যে ২৪শে গণ অভ্যুত্থান, ছাত্র এবং জনতার প্রাণ দেওয়া, তো এত বড় একটা পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদের একটা সরকারের শাসন ব্যবস্থার অবসান হয়েছে। তো সেইগুলো চিন্তা করে ঐতিহ্য যেরকম থাকবে, তো সমকালীন এই জায়গাগুলো বিবেচনা সাপেক্ষেই আমরা আসলে শোভাযাত্রাটা করি। মুখোশ আর ফেস্টুনগুলোতে তুলে ধরা হয়েছে উজ্জ্বল রঙের মাঝে ফুটে ওঠা রং তুলির কাব্য। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, সেই তো একটা সজীবতা, একটা উজ্জ্বলতার ব্যাপার থাকে, সেই তো উজ্জ্বল রঙগুলো বেশি ব্যবহার করা হয়। সব মিলিয়ে পুরাতনকে পিছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে যাক বাংলা নতুন বছর ১৪৩১, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম করে আবারও রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। জানান, এবার সকলকে সঙ্গে নিয়ে পহেলা বৈশাখের শোভাযাত্রা আনন্দময় হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান। জাহিদ আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট। বাংলা নববর্ষের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা, কিন্তু এবারের আয়োজনে থাকছে না এই নাম। নতুন বাংলা সনের শুরুর ৩ দিন আগে পরিবর্তন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই শোভাযাত্রার নাম। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন জানান, এবার মঙ্গল বাদ দিয়ে পুনরুদ্ধার করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামটি। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের আয়োজনে দেশের 28টি জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটি ব্যাপক আয়োজন করছি, 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। ব্যতিক্রমধর্মী এবারকার আয়োজনে থাকছে স্বৈরাচারী প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা ও শহীদ মীর মুগ্ধর পানির বোতলের প্রতীকী। এছাড়াও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের প্রতীক হিসাবে শোভাযাত্রায় থাকছে তরমুজের মোটিভ। আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি, তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখা ফিরিয়ে আনা এবং বাংলাদেশে ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র আমদানির বিষয়ে সব তথ্য জনসম্মুখে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে নীরব থাকায় আরব বিশ্ব এবং ওআইসির তীব্র সমালোচনা করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সৌদি আরব থেকে শুরু করে প্রায় প্রতিটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলে আরব দুনিয়ার যে ঐক্য, সে ঐক্যকে তারা ধ্বংস করেছে। ইসরায়েল কার্যত একটা সম্প্রসারণবাদী রাষ্ট্র এবং ইতিমধ্যেই দেখবেন প্রতিনিয়ত তারা নতুন নতুন ভূখণ্ড দখল করছে, নতুন নতুন এলাকা তারা দখল করছে। ওয়াইসির কোনো কার্যকর ভূমিকা পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা বলতে চাই, যদি এই গণহত্যা বন্ধ করতে না পারেন, ওয়াইসি রেখে লাভটা কি? গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন মুসল্লিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজ শেষেই বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। এতে ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তারা। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ৮ বছর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এ বার্তায় প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে আশার আলো হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক বিরল সাফল্যের নিদর্শন হিসেবে উঠে এসেছে, তবে বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে এখনও। ইলিয়াস মাতবরের রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর তীব্র অত্যাচার নিপীড়নের জেরে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ। ধীরে ধীরে প্রায় 8 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এরপর পরিস্থিতি এমন হয়ে ওঠে যে কক্সবাজারের কুতুব পালং, উখিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ রোহিঙ্গাদের জনস্রোতে নিজ দেশে যেন হয়ে যান পরবাসী। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। এছাড়া গেল কয়েক বছরে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমে আসে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প, প্রতিশ্রুতি দেন অর্থায়নের। সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এ আহ্বানে সাড়া দেয় মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশে আশ্রয় নেয়া 8 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার আগ্রহের কথা জানায় তারা। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে আরও 70,000 রোহিঙ্গা। জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন ঢাকায় গত মাসে এবং প্রফেসর ইউনুস তাকে নিয়ে গেছিলেন ক্যাম্পে, সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকে সেই ভাষণ আমাদের মনের মধ্যে অনেক আশা জাগিয়েছিল। তো দ্রুত ঘটবে এটা আমরা আশা করিনি। ফলে আমার বিশ্বাস যে আসলে পেছনে পর্দার অন্তরালে কাজ হচ্ছিল এটি নিয়ে। দুটো চ্যালেঞ্জ আছে। একটি হলো যে মিয়ানমারের নেপিটো জেনারেলদের সাথে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা খুব ভালো নয়। এর আগেও তারা এরকম প্লেজ করেছেন, কিন্তু সেই প্লেজ তারা রাখেননি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ আশাব্যঞ্জক হলেও এটি বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জাতিসংঘ অথবা এরকম তৃতীয় পক্ষের তত্ত্বাবধানের প্রয়োজন হবে এবং আশপাশে বড় দেশগুলো, ভারত, চীন, এদের সহযোগিতা, এদের আন্তরিক মনোভাবের একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমারের যে একটা প্রতিশ্রুতি, এটা একটা ভালো দিক, কিন্তু এটা বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ। বাস্তবায়নটা অত সহজ হবে না। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সংকট কিছুটা হলেও কমে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বছর না ঘুরতেই ড্রেজিং হওয়া কীর্তনখোলা নদী আবার ডুবোচরের দখলে। নির্ধারিত সময় পন্টুনে ভিড়তে পারছে না ছোট বড় নৌযান। একদিকে যাত্রী সংকট, অপরদিকে অপরিকল্পিত ড্রেজিংয়ের অভাবে বন্ধ হতে বসেছে বরিশালের নৌপথ। তাই নৌপথ বাঁচানোর দাবি জানিয়েছেন যাত্রী ও লঞ্চ মালিকরা। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত এ অঞ্চলের ছোট বড় 133টি নদী প্রায় দখলে রাখে অসংখ্য ডুবোচর। আর নদীপথে দেখা দেয় নাব্য সংকট। দুর্ভোগে পড়ে যাত্রীবাহী সহ অসংখ্য পণ্যবাহী জাহাজ।
ঢাকা, বরিশাল, মিয়ারচর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ সহ বেশিরভাগ রুটে এর আগে নদীর বালু সরাসরি নদীতে ফেলা হতো। ফলে বছর ঘুরতে না ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পন্টুনে। ফলে ভোগান্তি বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে। পলিমাটি পরে ডুবেসর হয়ে গেছে, এইখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়। লঞ্চ ঠেকতে থাকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে। ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো, এখন ভাটায় কাটে জোয়ারে মাপে। নদী বন্দর বাঁচাতে অচিরেই বিশ্ব ব্যাংকের নতুন পরিকল্পনায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের নৌ সেক্টরকে আসলে আরও বেগবান করার জন্য আমাদের এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কিছু প্রকল্পের কাজ চলমান আছে। এই প্রকল্পের কাজ সমাপ্তির পরে বরিশাল নদীবন্দরের যেমন আধুনিকায়নটা হবে, ঠিক সেরকম বরিশাল নদীবন্দরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। বার ড্রেজিং হবে স্বচ্ছ, টেকসই এবং দৃশ্যমান বলে জানান ড্রেজিং বিভাগ। আমানতগঞ্জ খাল এবং একতারা লঞ্চঘাট, কোস্টগার্ড সংলগ্ন যে অংশটা আছে এটাও আমরা আমাদের পরিকল্পনায় আছে। একদিকে যাত্রী সংকট, অন্যদিকে নাব্যতা, দুয়ে মিলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল সহ অভ্যন্তরীণ রুটের নদীপথ। লোক দেখানো এসব ড্রেজিং বন্ধ করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ হবে আগামীর নদীপথ, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। প্রায় 2 মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকলেও হঠাৎ বেড়েছে শাকসবজির দাম। বিক্রেতাদের দাবি, শীতকালীন পণ্য বাজারে না থাকায় দাম বেড়েছে। এদিকে মাংসের দাম স্থিতিশীল থাকলেও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশচুম্বী। বেড়েছে চালের দামও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গেল প্রায় 2 মাস স্বস্তিতেই ছিল ক্রেতারা। বিশেষ করে কাঁচা বাজার ছিল সবার নাগালের মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রাজধানীর অন্যতম বৃহৎ কারওয়ান বাজারেও সরজমিনে দেখা যায় বেড়েছে সব ধরনের সবজির মূল্য। রমজানের থেকে কিছু সবজির দাম বেশি, কারণ রমজানের শীতের সবজি ছিল মোটামুটি, গরমের সবজি আমদানি কম ছিল। এখন শীতের সবজি শেষ হয়ে গেছে, গরমের সবজি ভরপুর আসতেছে না, সেই কারণে সবজির দামগুলো বেশি। সবজির বাজার তো আছে ভালোই, অনেক বেড়ে গেছে, দর মোটামুটি ভালো, সবজির দাম একটু বেশি। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। কিছু সবজির দাম বেড়ে গেছে কারণ এখন তো সবজির চাষ হয় না, এই কারণে কি সবজির দামটা বেশি। মানে আমার কাছে মনে হচ্ছে যে বাজারের মানে বর্তমানে বাজারে একটু চড়াই আর কি, মানে সবজির সিজন হিসেবে একটু চড়া। ডাল, আলু, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে চালের বাজার। মুদি আইটেম যেগুলো পণ্য আমি মনে করি সম্পূর্ণ স্বাভাবিক আছে। রোজার থেকে ঈদ গেছে এই পর্যন্ত আল্লাহ রাখলে কোনো কিছু আমাদের বাড়ে নাই, সম্পূর্ণ স্বাভাবিক আছে। 4-5 জনের পরিবারের লোক হলে পরে তো ভাগে কিছুই থাকে না, দিয়াটি কিনতে গেলে আবার 50 টাকা। তো এইভাবে মানে যারা আমরা সাধারণের জন্যই যেটা হয়তো অনেকে বুঝতেই পারবে না যে 50 টাকা 100 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের জন্য এটা অনেক হিসাবে পড়ে আর কি। অন্যদিকে ব্রয়লার মুরগি এবং মাছের বাজার রয়েছে আগের মতো। তখন মুরগিটা শর্ট ছিল, তখনকার মুরগির দামটা অনেক বেড়ে গেছে, অনেক কম ছিল, এখন আবার স্বাভাবিক আছে 270-80। তবে পয়লা বৈশাখকে ঘিরে ইলিশে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। চাহিদা কম থাকলেও দাম আকাশচুম্বী। কমানো উচিত, সবার জন্য তার সব সম্ভব হয় না। বিগত বছর তুলনায় এই বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও শীতকালীন শেষে হঠাৎ করেই সবজি এবং চালের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি। বিক্রেতারা বলছেন শীতকালীন পণ্য বাজারে না থাকায় এই ঊর্ধ্বগতি। সংশ্লিষ্টরা মনে করছেন এবং বাজারে কিনতে আসা নিম্ন এবং মধ্যবিত্তরা মনে করছেন সরকারের যথাযথ তদারকি অব্যাহত থাকলে এই পণ্যের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মনে করছেন। কারওয়ান বাজার থেকে মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প হুগলা পাতার পাটি। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন গ্রামে 2 শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করত। কালের বিবর্তনে কারিগরদের পেশাগত সংকটের পাশাপাশি ঐতিহ্য টিকিয়ে রাখাই দুরূহ হয়ে পড়েছে। তবে হুগলা পাতার শিল্প টিকিয়ে রাখতে যথাযথ সহায়তা করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। একসময়ে গ্রামের প্রায় পরিবারের মানুষ হুগলা পাতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র তৈরি করে ব্যবহার ও বিক্রি করে জীবিকা নির্বাহ করত। প্রযুক্তিগত উন্নয়নে হারিয়ে যেতে বসেছে হুগলা পাতা ও এই পাতা দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ।
মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও, শিকারমঙ্গল ও ডাসার উপজেলার শশীকর, নবগ্রাম, চলবল গ্রামের 2 শতাধিক পরিবার ঐতিহ্যবাহী গ্রামীণ এই শিল্পের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে আসছে। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে পেশা বদল করলেও কেউ কেউ এখনো ধরে রেখেছেন পিতৃপুরুষের ধারাবাহিকতা। বিলুপ্তপ্রায় এই শিল্প রক্ষায় সরকারি সহায়তা চান কারিগরেরা। আমার বাপ মা ইয়া করিয়া গেছে আর আমরা ইয়া করতে আছি এখন থেকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি, অল্প কিছু লাভ হয় দিয়ে বাচ্চা কাচ্চার বই খাতা পড়ালেখার টাকা জোগাড় হয়। প্লাস্টিক এবং পলিথিন বের হইয়া এখন আমাদের হোগলা ভাটি চলে না। হোগলাটার যদি দাম হইতো তাহলে আমাকে অনেক উপকারিত। গ্রামীণ এই শিল্পকে টিকিয়ে রাখতে যথাযথ সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। কালকিনি উপজেলার এই শিল্পকে বাঁচাতে এবং এই শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছে যারা, তাদেরকে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুতই গ্রহণ করা। আর্থসামাজিক উন্নয়নে নদী ভাঙন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখছে এই হোগলা পাতা। পরিকল্পিতভাবে চাষাবাদ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইলিয়াস কমল, মাই টিভি।